গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকে একটু সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। যদিও আমি ঘুম থেকে কিন্তু আরও তাড়াতাড়ি উঠে গেছি, আর এখন ঘড়িতে বাজে 7টা। আমি উঠেছি আজকে 6টায়, যেহেতু আজকে মেয়ের 8টার মধ্যে পড়া শুরু করে দেবেন, পড়া আছে, টিউশন আছে। আর মাও 8টার মধ্যে বাড়ি চলে যাবে, যেহেতু বোন আসবে, তারপর আরও মামার বাড়িতে যাবে। তো ওই জন্য আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এখানে দেখো, ঘুম থেকে উঠেই জানলা দরজাগুলো খুলে দিয়ে এখানে আমি একটুখানি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আগের দিন রাতে না ভেজাতে ভুলে গেছিলাম, আর এখন একটু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছি, মানে মামা বাড়ি যাচ্ছি, বাড়ি যাচ্ছি, এই বাড়ি আসছি। তো টাইমটা ঠিক ম্যানেজ করতে পারছি না, জানো তো, মানে একটু এদিক ওদিক কাজ হয়ে যাচ্ছে। তো হতেই পারে, কিছু করার নেই, অকেশন অনুষ্ঠান বাড়িতে একটু এদিক ওদিক হতে পারে। তো ভাবলাম একেবারে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিই। আজকে একটু জল ঢেলে ভালো করে ঝাড়ু দিয়ে এই আমার, মানে কি বলবো, এটাকে বারান্দাও বলতে পারো, ছোট্ট ছাদও বলতে পারো, পরিষ্কার করে নিলাম। আর দেখো, ওখানটা পরিষ্কার হয়ে গেছে। আর এইবারে না ফ্রিজ থেকে আমি ঠান্ডা ঠান্ডা জল ঢালা ভাত বার করছি। আগের দিন রাতে অনেকটা ভাত বেঁচে গেছিলো, তো হাজব্যান্ড বললো ভাতটা শুকনো রেখো না, ওর মধ্যে জল ঢেলে দিয়ে ফ্রিজে রেখে দাও, সকাল সকাল বার করে না রাখলে বেলা 10টা নাগাদ আমরা টিফিন দুজনে মিলে খেয়ে দিতে পারবো। আর মাও থাকবে না, মেয়ে পড়তে চলে যাবে, আমি আর হাজব্যান্ড এইটা দিয়ে আজকে টিফিন করে নেবো, আর কিচ্ছু খাবো না। আর ডিমের পোস্ট কিছু করে নেবো, বা আলু ভাজা ভেজে নেবো, যা খুশি একটা করে নেবো। আর এখানে না ডিমগুলো হাজব্যান্ড কালকে আসার পথে, মানে কাজ থেকে আসার পথে রাতের বেলা এনেছিল। তো 10:30 বেজে গিয়েছিল, তখন তার আগেই আমি ডিমগুলোকে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। আর এখন সকালবেলা দেখলাম জলটা ঝরে গেছে, তো আমি ডিমটাকে স্টোরেজ বক্সে রেখে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি। তো ব্যাস, অনেকটা পরিমাণে কাজ হয়ে গেছে। এইবারে ভাবছি না একটুখানি ড্রাই ফ্রুটটা খাওয়া যায়, কারণ ড্রাই ফ্রুটটা খাওয়ার আধ ঘন্টার থেকে 1 ঘন্টা পর আমি চা মুড়ি খাই। যেহেতু আমার একটা টাইম ফিক্স থাকে যে এই টাইমের মধ্যে এই টাইমে আমি ড্রাই ফ্রুট খাবো, তারপরে আমি গিয়ে চা মুড়ি খাবো। আর লাস্টে তোমাদের জানো, তোমরা লাস্টে আমরা সেদ্ধ ভাত খাই, ওই 10টা 10:30 নাগাদ সেদ্ধ ভাত খাই। আমি সবই অল্প অল্প খাই, বাট 2 ঘন্টা অন্তর অন্তর আমি খাবার চেষ্টা করি। তো এখানে মেয়ে পড়তে যাচ্ছে, ওর বাবা বললো হেলমেটটা মাথায় দিয়ে নে, প্রচণ্ড পরিমাণে বাইরের রোদ, আর রোদটা মাথায় লাগলেই না বেশি পরিমাণে কিন্তু শরীর গরম হয়ে যাচ্ছে। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মনে হলো যে গুড মর্নিংটা তোমাদের ক্যামেরার সামনে এসেই বলি, যেহেতু সময়টা রয়েছে। আর এখন মোটামুটি 2-3 দিন রান্নার ঝামেলাটা নেই, কারণ যেহেতু বললাম ভাইয়ের বিয়ে, তো আজকে হচ্ছে আইবুড়ো ভাত। আজ থেকেই আমাদের কাল থেকেই নেমন্তন্ন শুরু হয়ে গেছিলো, কিন্তু আমরা কেউ খেতে যাইনি। তো আজকে হাজব্যান্ড গিয়ে হয়তো দুপুরবেলা খাবার দাবার নিয়ে আসবে, কারণ এই রোদের মধ্যে না ওই 12:30 1টার সময় বাইকে করে গিয়ে খেয়ে আবার ফেরা খুব চাপ। মা চলে যাবে বাড়িতে, যেহেতু বোন আজকে বাড়িতে আসবে, ও কদিন থাকবে, কিন্তু আমি তো থাকতে পারবো না, যেহেতু আমার মেয়ের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, আর এখন ক্লাস 10, 2টো করে অ্যাসেসমেন্ট রয়েছে। খুব মজা, মানে ইচ্ছা ছিল খুব মজা করার, কিন্তু করতে পারবো না, কী করবো বলো। সব ভাই বোনরা প্রত্যেকে বলছে আসো আসো আসো, যেতে পারবো না গো। খুব মানে কেউ মন টানছে, কিন্তু যেতে পারছি না, কিছু করার নেই। তো চলো, হাজব্যান্ড দুপুরবেলা খাবার দাবার নিয়ে আসবে, তো রান্নার ঝামেলাটা না থাকলে দেখবে অনেকটা চাপ মুক্তি, মানে গরমকালে। তাই ঘামছি দেখো। মোটামুটি সকাল অবধি না ওয়েদারটা ভালোই ছিল গো, যখন জানলাগুলো খুললাম বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। ভাবলাম যদি এটা সারাটা দিন থাকে কি ভালো হয়, কিন্তু এখন বুঝতে পারছি যত সময় যাচ্ছে গরম বাড়ছে। তো চলো, সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো ফিনিশ করি। আর ওদিকে মা চলে যাচ্ছে, মাকেও সি আপ করে আসি। মা মোটামুটি 6-7 দিন থাকবে না এখন। চলো বন্ধুরা, মা অনেক দিন থাকবে না, আমাদের একসাথে চা মুড়ি খাওয়া হবে না। এই একটা টাইমে মা আমি বসে চা মুড়ি খাই, অনেক রকম কথাবার্তা হয়, আলোচনা হয়। তো যাই হোক, এখানে না আমার কিছু লেখালেখি বাকি ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গেল। এইবারে বসেছি ডিসকাস করতে, মানে বিয়ে বাড়ি নিয়েই সব ডিসকাশন হচ্ছে, কোনটা কে পড়বে, কি আসবে, কখন কে আসবে, মায়ের বাপের বাড়ির থেকে কে আসবে, মায়ের বাপের বাড়ির থেকে অনেকে আসবে, জ্যাঠার বাড়ির থেকে আসবে, সেই সব নিয়ে ডিসকাশন হচ্ছে। অনেক পুরনো দিনের কথা আলোচনা হচ্ছে, এই বোনের বিয়ে, সেই বোনের বিয়ে, মানে যা হয় বুঝতে পেরেছো। দেখুন, বিয়ে বাড়ি মানে একটা আলাদা এক্সাইটমেন্ট, কিন্তু যা পরিমাণে গরম, কি করে মানুষই আনন্দ করবে কে জানে। সব নিচে তো ঠিক করে দেখো, কিছু ভুলে ঠুলে না যাও, তাহলে কিন্তু আর পাবে না। কিন্তু কেন শাড়িগুলো তুমি নিয়ে যাও, আমি কোথা থেকে শাড়ি নেবো না? এই বাবা, আমি কি করে? আচ্ছা, তুমি তো রিক্সা করে যাবে। কেন রিক্সা করে যাবে? আরে পাগল, এই রোদের মধ্যে রিক্সা বোকা হয়ে গেছো।
তাহলে ভাবো যদি না মনে করতাম তাহলে কি হতো। ও বললাম তোকে বারবার ঠিক করে নাও। মোবাইল কোথায় তোমার? এটা তোমার মোবাইল? এটা কার? এটা মোবাইল তোমার। চার্জার কোন চার্জারটা দেবো গো মা? হ্যাঁ সাদাটা? সাদাটা তো মাম্পার এইটা চার্জে হয়, নীলটা। তোমার চার্জারটা গেল কোথায়? কিন্তু এইটা নীলটা তো সুইচ অফ হয়ে যাবে চার্জার না দিলে। হ্যাঁ ওটা লাগে, ওটা তোমার পুরনো নাম্বার না ওটা। আলু ভাজা বা একটু ডিম দিয়ে ঠিক আছে, জলটা ভাঙলে খেয়ে নিচ্ছি। না সে তো খেয়ে নেবই। যদি 4 বেলা জল ঢালা ভাত খেতে হয় 4 বেলাই খাবো। 7 দিনের চেয়েও। তোমার 7 দিনের কোর্স তো? ঝুনু কবে যাচ্ছে? ঠিক আছে, সাবধানে যেও। তো বন্ধুরা দেখো বেডরুমটা আমার এই অবস্থায় আছে, কোনো কিছুই গোছানো হয়নি। বেডরুম ওরকম হয়ে আছে, আর দিকে দেখো এই সোফা কাম বেডও আমার গোছানো হয়নি, কুশান টুশান সব এখানে পড়ে আছে। ডাইনিং টেবিল পরিষ্কার করা হয়নি। সব সকাল থেকে সবার যাওয়ার তারা ছিল, মানে মেয়েকে পড়তে পাঠানোর ছিল, মা বাড়ি গেল, মায়ের হাতের সামনে সব কিছু গুছিয়ে দেওয়ার আছে। কারণ হয়তো মায়ের বয়স হচ্ছে তো, হয়তো এটা ভুলে গেল সেটা ভুলে গেল, তাহলে সমস্যা হয়ে যাবে। এই যেমন মোবাইল দেখলে মোবাইলটা চার্জারটা ফেলে যাচ্ছিলো, কী অবস্থা, তো আবার আমার হাজব্যান্ডকে গিয়ে দৌড়ে দিয়ে যেতে হতো। মোবাইলটা এখন আমাদের এমনই একটা এসেনশিয়াল জিনিস হয়ে গেছে, সব কিছু ভুলে যাও ঠিক আছে, বাট ওয়ালেট আর মোবাইল এই দুটো ভুললে কিন্তু একদমই হয় না, আর চার্জার। তো যাই হোক দেখো এখন আমার এই অবস্থা হয়ে আছে মানে বেডরুমটা। তো ভাবছি এখন কোথা থেকে ক্লিনিং শুরু করি, তো আস্তে আস্তে করি, যেহেতু আজকে রান্নার চাপটা নেই, মেয়েও পড়তে গেছে। এবার একদম ঠান্ডা মাথায় সবাই বাড়ির থেকে মোটামুটি যার যার কাজে চলে গেছে, এইবারে আমি আস্তে আস্তে ঘরদোরগুলো পরিষ্কার করি, ঠিক আছে? তো চলো, আর বেশি কথা বলছি না, তাহলে আমার কাজের দেরি হয়ে যাবে, জানো তো। তো চলো বন্ধুরা, আজ আমি এখানে কোনো নির্দিষ্ট একজনের বন্ধুর কমেন্ট পড়ব না, কারণ একজনের কমেন্ট পড়ে আমি বাকি বন্ধুদের হার্ট করতে পারবো না। শুধু হাত জোর করে বলবো থ্যাংক ইউ সো সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসার জন্য। এত বছর বয়সে আমি যা অ্যাচিভ করতে পারিনি তা এই প্ল্যাটফর্মে এসে কিন্তু 4 মাসে আমি অ্যাচিভ করেছি। সত্যি আমি নিজেকে প্রাউড ফিল করছি তোমাদের পেয়ে। যাই হোক বন্ধুরা, এখানে কথা বলতে বলতে দেখো ন্যাপথলিন দিলাম সোফা কাম বেডে। না কিছুদিন আগে দেখছিলাম ছোটো ছোটো আশলার বাচ্চা হচ্ছিল, তো তারপর থেকে আমি ন্যাপথলিন ইউজ করছি। আর ট্রাস্ট মি, এখন কিন্তু যখনই ঝাড়তে যাই একটা কোনো পোকামাকড় কিন্তু দেখতে পাই না। তারপর থেকে না আমি আলমারিতে বলো, তারপর বেডের নিচে বলো, সব জায়গায় কিন্তু আমি ন্যাপথলিন ছড়িয়ে রাখছি। আর দেখো আমি কথা বলতে বলতে কিন্তু আমার বেড সাইড সোফা কাম বেডটা পুরো ক্লিন করা হয়ে গেছে। আজকে ভেবেছিলাম ব্লগটা আমি দিতে পারবো না, 2 দিন আমি হয়তো ছুটি নেব, ব্লগ দিতে পারবো না, যেহেতু এদিক সেদিক করতে হচ্ছে, ঘরের কাজ, বাইরে যেতে হচ্ছে। তো কখন এডিট করতে বসবো বলো, যখন রাতের 1টা বেজে যেতে শুতে শুতে। তারপর যদি এডিট করতে বসি না, শরীর আর চলবে না। আজকে আমি অতি কষ্ট করে শুরু তো করলাম, জানি না কতটা এন্ড করতে পারবো, কারণ এডিট করার পর থাম্বনেল থাকে, টাইটেল থাকে, অনেক কিছু কিন্তু তোমার এক্সপোর্ট থাকে, অনেক কাজ বাকি থাকে। যতটা পারবো করতে পারবো, আর না পারলে 2 দিন পর ব্লগটা হয়তো তোমাদের কাছে যাবে। তো যাই হোক, এবারে চলে এলাম আমি কিন্তু আমার বেডরুমটা ক্লিন করতে। তোমরা বলবে যে দিদি তুমি কি রোজই ঝুল ঝাড়ো? নিয়ম মাফিক আমি কোনো ঘরের ঝুল ঝাড়তে না পারি কি পারি না, বেডরুমের ঝুল কিন্তু আমি ক্লিন করার চেষ্টা করি। যেহেতু আমার বেডরুমে এসি রয়েছে, আর যে ঘরে এসি থাকে সেই ঘর কিন্তু সব সময় ডাস্ট ফ্রি রাখতে হয়, না হলে যখন এসি চলে না, ওই ঘরের যে ডাস্টগুলো এসিতে টানে, আর এসি কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। ওই জন্য বলছি বন্ধু, যে ঘরে তোমাদের এসি রয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু সেই ঘরে কোনো রকম ডাস্ট জমতে দেবে না। তো দেখো এখানে আমার মোটামুটি অমলেটটা করা হয়ে গেছে। সেটাই তো বলছি, এটা তো সবে এপ্রিল, মে মাসে যে কী হবে তার ঠিক ঠিকানা নেই। গরমে কিছু মানুষ মরবে এবারে, এর থেকে শীত অনেক ভালো বাবা, মানুষ খেয়ে বসে কাজকর্ম করে থাকতে পারে, শান্তিতে বাঁচতে পারে।
তো বন্ধুরা দেখো, ওখানে ভাতটা বেড়ে নিয়েছি আর অমলেট হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর সাথে নিয়েছি পেঁয়াজ লঙ্কা। আর অবশ্যই কিন্তু আমি পান্তা ভাতের মধ্যে গন্ধরাজ লেবুর রস কিন্তু চেপে নিয়েছি। তোমরা যারা খাওনি অবশ্যই কিন্তু ট্রাই করে, মানে পান্তা ভাতের সাথে একটু গন্ধরাজ লেবুর রস চিপে খাবে, দারুণ খেতে লাগবে। তো বন্ধুরা, খেতে খেতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আজকে কোনো পার্টিকুলার আমি কমেন্টের আনসার দেব না, কারণ এখানে আজকে আমাকে প্রত্যেকটা বন্ধু যে হারে কমেন্ট করে মোটিভেট করেছে বা যে হারে কমেন্ট করে আমাকে ভালোবাসা জানিয়েছে, থ্যাংক ইউ বলে আমি আজকে কাউকে ছোট করব না, কারণ যতই বলবো ততই তোমাদের কমেন্টের কাছে কিন্তু সেই জিনিসটা কম হয়ে যাবে। তো যাই হোক, অনেক অনেক ভালোবাসা তোমাদের দিলাম, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আর দেখো, আজকে যেহেতু রান্না নেই না, প্রচুর কাজ কিন্তু আমার হয়ে গেছে। ধরো যে কাজগুলো অনেক দিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে, সেইগুলোও না আজকে আমি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করেছি। কারণ রান্না থাকলে কিন্তু একটা চাপ থাকে, ঠিকঠাকভাবে সব কাজ করা যায় না। আর রান্না যেদিনকার থাকে না, সেদিনকার যে কত কাজ করা যায় কি বলবো। তো এখানে দেখো, আমি সিঁড়িটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, বাসি সিঁড়িটাকে ভালো করে, আর গ্রিলগুলোকেও আজকে খুব ভালো করে কিন্তু ঝেড়ে নিয়েছি। তো এইবারে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরের সিঙ্কে কিছু বাসন জমে গেছে, মানে আমরা যেগুলো টিফিন খেয়েছি, ডিমের অমলেট করেছি, সেই সব বাসনগুলো সিঙ্কে জমে গেছে। তো সেইগুলোকে ভাবলাম আগে ধুয়ে আগে রোদে দিয়ে দিই, তারপর শুকিয়ে গেলে আবার বক্সে তুলে রাখতে পারবো। দুদিন আগে কিন্তু দুটো সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কোয়েশ্চেন করেছিল, আমি তাদের আনসারটা দিতে পারিনি। শুধু আনসারটা আজকে আমি তোমাদের দেবো। রিয়া, তুমি কমেন্ট করে বলেছিলে তোমার 37 ইয়ার্স ওল্ড, তোমার কোনো কাজে তুমি এনার্জি পাও না, সব কাজে তোমার লেজি লাগে, মানে সব কাজ করতে তোমার লেজি ভাব লাগে। তো তুমি কিভাবে এই জিনিসটার থেকে ওভারকাম করবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছো। তো আমি আমার মতন তোমাকে বলবো, দেখো, প্রথমে তোমাকে বলবো কেন তুমি কোনো কাজে এনার্জি পাচ্ছ না, সেটা ফার্স্ট তোমাকে সেই কারণটা খুঁজে বার করতে হবে যে কেন তুমি এনার্জি পাচ্ছ না। তো প্রথমে বলি, রাতে ঠিকঠাক ঘুম হয় কি না সেদিকে খেয়াল রাখবে। তোমার মেন্টাল হেলথ ঠিকঠাক আছে কি না সেদিকে দেখে খেয়াল রাখবে। ফিজিক্যালি তুমি কতটা অ্যাক্টিভ সেদিকে তোমাকে একটু খেয়াল রাখতে হবে। কোনো রকম ডিপ্রেশন আছে কি না সেদিকে তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তোমার হিমোগ্লোবিনের পরিমাণ তোমার শরীরে কত আছে সেটা তোমায় দেখতে হবে, কারণ অনেক সময় কিন্তু আমাদের মেয়েদের হিমোগ্লোবিন যখন ডাউন হয়ে যায়, তখন আমাদের না সারাদিন একটা ল্যাথার্জি, লেজিনেস থাকে। তো সেদিকটা একটু মাথায় রাখবে। তো অনেকগুলো পয়েন্ট বললাম, সেটা তোমরাই ভালো করে বলতে পারবে যে এই পয়েন্টেরগুলোর মধ্যে কোনটা তোমার শরীরে রয়েছে। আর এখানে আমার আর একটা বন্ধু জিজ্ঞাসা করেছিল যে দিদি, ডিটক্স ওয়াটার তুমি কিভাবে বানাও, আর ডিটক্স ওয়াটারের গুণাগুণ কী। দেখো, এই নিয়ে আমি প্রচুর ভিডিও, প্রত্যেকটা বার ভিডিও অনেক বলেছি। বারবার ভিডিওতে যদি আমি একই জিনিস রিপিটেশন করি, তো তোমাদের সেটা শুনতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাও নতুন নতুন অনেক সাবস্ক্রাইবার বন্ধু তো অ্যাড হয়। তো ডিটক্স ওয়াটার তোমরা প্রত্যেকটা দিন খেতে পারো, সারাদিনে তোমরা 2-3 বারও খেতে পারো। এর মধ্যে হ্যাঁ, অবশ্যই 1 ঘন্টা আগে কিন্তু এই ডিটক্স ওয়াটারটা রেডি রাখতে হবে। এর মধ্যে শসা, পুদিনা পাতা আর লেবু স্লাইস করে কেটে তোমরা এই জলটা 1 থেকে 1.5 ঘন্টা স্টোর করে রেখে দেবে, তারপরে সিপ করে করে কিন্তু খাবে। এর গুণাগুণ অনেক আছে, শরীর থেকে টক্সিন ফ্রি করে, শরীরের স্কিন ভালো রাখে, আরও অনেক গুণাগুণ। একটা ভিডিওর মধ্যে যদি আমি সব গুণাগুণ বলতে থাকি তাহলে আমি ব্লগটা করতে পারবো না। গুগলে সার্চ করে দেখবে বা ইউটিউবে সার্চ করে দেখবে যে ডিটক্স ওয়াটারের কী কী বেনিফিট আছে, তোমরা কিন্তু এক ধারসে সব কিছু পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার এখানে ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে। এবার পাপোশের জায়গায় আমি পেতে দেবো। প্রত্যেক দিন তোমরা জানো যে সকালবেলা উঠে কিন্তু আমি পাপোশগুলোকে ভালো করে ঝেড়ে বাইরে রোদে দিয়ে দিই, যাতে জার্মস কিল হয়, কারণ পাপোশের মধ্যে প্রচুর জার্মস থাকে, যেহেতু আমরা পা বাইরে থেকে এসে মুছি। ওই জন্য আমি ডেলি বেসে কী বলতে আমার অভ্যাস হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট আমি পাপোশগুলোকে ভালো করে ঝেড়ে সেগুলোকে আমি রোদে।
এবার দেখো ঘর মোছার বালতিটা সিঁড়িতে রয়েছে, সেটাকে আনতে ভুলে গেছিলাম। তো সেটাকে একবার আবার গেলাম নিচে বালতিটাকে নিয়ে আসতে। তো মোটামুটি আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে একটা প্যাক বানাবো। আমি কিন্তু ঘরেই তোমরা জানো প্যাক বানাই, এটার মধ্যে আর কিছু এক্সট্রা কিছু বললাম না কি কি অ্যাড অন করি। তোমরা প্রত্যেকবারই আমি বলে দিই যে এটার মধ্যে আমি কি কি মিক্সড করে প্যাকটা বানাই। ভীষণই ভালো এফেক্টিভ একটা প্যাক। প্রত্যেকটা দিন কিন্তু তোমরা স্নান করার আগে 5 মিনিট এই প্যাকটা মেখে তারপরে স্নানে চলে যাবে। আর দেখো লাস্ট যে কাজটা সেটা হচ্ছে আমার রান্নাঘর ক্লিন করা। তো তুমি বলবে, তোমরা বলে দিদি তো রান্না তো কিছু করোনি, তাহলে কেন গ্যাস ফ্যাস মুছছো? ওই যে ডিমের অমলেট করেছি, টুকটাক একটু এদিক ওদিক মেয়ের খাবার টিফিন করেছি, তো ওই জন্য আরেকবার ভালো করে কিন্তু গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আমি প্রত্যেক দিন মানে এমন কোনো দিন বাদ যায় না যে আমি ঘরের ন্যাতা, সিঁড়ির ন্যাতা, আমার কিন্তু সব ন্যাতা আলাদা থাকে। ঘরের ন্যাতা আলাদা ইউজ করি, সিঁড়ির ন্যাতা ইউজ করি, আর এইটা তো আমার যেন মফ সেটা থাকেই। তো এইগুলো কিন্তু কাজ করার পর আমি একটু সার্ফ নিয়ে ভালো করে কিন্তু থুবে কেচে নিই। ঘরের ন্যাতা যদি তোমার পরিষ্কার থাকে না, তাহলে তোমার ঘর কিন্তু ওখানেই 80% পরিষ্কার থাকবে। অনেকের বাড়িতে দেখছি ন্যাতা এত চিটচিটে আঠালো থাকে, ওই জন্য তাদের ফ্লোরগুলো না আঠা হয়ে যায়। আর তুমি যদি তোমার এই মপগুলো ভালো করে ক্লিন রাখতে পারো, তাহলে কিন্তু ঘর মোছার সময় তোমার দেখবে ফ্লোরগুলো কিন্তু একদম চকচক করে। আর এখানে আমি কেচে কিন্তু আমি এই ন্যাতাগুলো মানে এই এগুলোকে মেয়ের জামাগুলোকেই ন্যাতা করেছি, সেগুলো এখানে মেলে দিলাম। রাখি, তুমি কমেন্ট করেছো যে লক্ষ্মী বউ কীভাবে হওয়া যায়। আমি মনে করি লক্ষ্মী বউ এই পৃথিবীতে হওয়া যায় না, আর চেষ্টাও করো না, সেটা করা সম্ভব নয়। কারণ তুমি কোনোদিনও সবার চেয়ে কিন্তু লক্ষ্মীমন্ত্র বউ হতে পারবে না। কেউ না কেউ তোমার কাজের খুঁত ধরবেই। আর লক্ষ্মীমন্ত্র বউ হতে গেলে তোমাকে সংসারের সবার সেবা করে যেতে হবে, শুধু নিজেরটা ছাড়া। তাও একদিন না করতে পারলেই কিন্তু তুমি লক্ষ্মীমন্ত্র বউ থেকে কিন্তু অলক্ষ্মীমন্ত্র বউ হয়ে যাবে। তুমি যা আছো তাই থাকার চেষ্টা করো। একটা কথা আছে জানো তো, যে সবার জন্য ভালো হওয়াটা নিজের জন্য ভালো। আশা করি তুমি আমার আনসারটা বুঝতে পেরেছো ডিয়ার। আর দেখো কথা বলতে বলতে কিন্তু সন্ধে হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 7টা। এখন যাব গঙ্গা নিমন্ত্রণ করতে। আর মামার বাড়িতে দেখো কি সুন্দরভাবে সাজিয়ে, গেটটা কিন্তু দারুণ লাগিয়েছে, আর পুরো বাড়িটা কিন্তু টুনি লাইটে জ্বালিয়ে রেখেছে, খুব সুন্দর। আর হাজব্যান্ড বলছে এই আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। আর বন্ধুরা আমরা কিন্তু চলেই এসেছি গঙ্গা নিমন্ত্রণ করতে। আর পুকুরটা এত বেশি পানা ছিল যে এতটুকু তো নামা যাচ্ছে না। দেখো পুরো সবুজ হয়ে গেছে পানাতে, মানে ওই যে হয় না কাঠ দিয়ে যে প্রদীপ ভাসাতে হয়, সেইটা পর্যন্ত ভাসানো যাচ্ছে না, পুরো পানাতে না কাঠটা আটকে যাচ্ছে। আর দেখো মাসি কত বড় একটা ডাল সরিয়ে দিল। তো যাই হোক, এখানে আমরা একে অপরকে ধরে আছি যেহেতু 5খানা ইউরো লাগবে। আর আমার বোনও কিন্তু চলে এসছে, তোমাদের কালকে সবার সাথে আমি আলাপ করে দেবো। যদিও হয়তো আমি কালকে কোনো রকম মানে মানডে কোনো ব্লগ দিতে পারবো না, যেহেতু সানডে বিয়ে, সারাদিন এইখানেই চলে যাবে, কখন আর এডিট করব বলো। তো প্লিজ একটা দিন কিন্তু আমাকে ছাড় দিও, মানে ছুটি, তোমাদের কাছ থেকে আমি ছুটি চেয়ে নিচ্ছি। আমি কিন্তু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি, যতই শরীর খারাপ থাকুক, যতই গরম পড়ুক, আমি কিন্তু ডেলি তোমাদের জন্য ব্লগ দেওয়ার চেষ্টা করি। কিন্তু কালকে আমি একদম অপারগ হয়ে যাব, যে কোনো রকম আমি এডিট করার সময় পাবো না। আর আমার বাপের বাড়িতে তো নেট নেই যে আমি ওখানে বসে এডিট করতে পারবো। আর এখানে আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এইটুকু রাখছি। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাদের কাছে রিকোয়েস্ট করছি যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এইটুকুই, আবার কালকে দেখা হবে নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সাথে থেকো। টাটা।
কাঠের উপর কাঠের উপর বসাও, কাঠের উপর বসাও। কাঠের উপর বসে কাঠটা খাবেন না।